আচ্ছা, আজকের ক্লাসটাতে এই ব্যাপারটা মেনলি আমরা ভাববো যে হঠাৎ করে অপটিক্স কেন পড়বো, ঠিক আছে, বা এটার মধ্যে কি এমন জিনিসটা আছে যেটা আর কি, মানে এটা পড়ে কি হবে, আর প্রথম লোকে কেন যে অপটিক্স নিয়ে লাইট নিয়ে এত মাথা ঘামাতে শুরু করলো সেইটা, মানে কি বলবো, মানে মনে কর তোর কলেজের সিলেবাসে নেই আর কি জিনিসটা, তাহলে তুই কি জন্য অপটিক্স পড়তে কেউ চাইতে পারে। এবং অপটিক্স কিন্তু এমন একটা ব্রাঞ্চ ফিজিক্সের, মানে এরকম উদাহরণ মধ্যে খুব কমই আছে, এটা ফিজিক্সের এমন একটা ব্রাঞ্চ যেটা নিয়ে লোকে 300 বছর আগেও গবেষণা করতো এবং এখনো সমানতালে গবেষণা করে চলেছে। এইরকম ব্রাঞ্চ যেমন ধর ক্লাসিক্যাল ফিজিক্স, মানে যেমন ধর নিউটনিয়ান ফিজিক্স, তো নিউটনিয়ান ফিজিক্স কিন্তু রিলেটিভ মানে অনেক আগেই স্টপ করে গেছে, মানে নিউটনস ল বেরিয়ে গেল, তারপরে হচ্ছে গ্র্যাভিটেশনাল ল বেরিয়ে গেল, তারপরে এই ব্যাপারটা শেষ, মানে তারপর আর মেকানিক্সে নতুন কিছু আবিষ্কার কিন্তু মেকানিক্সে যেমন আর হয়নি, তারপরে অন্য জিনিস হয়েছে কিন্তু সেটা মেকানিক্স নয়, ঠিক আছে। এরকম ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম অবশ্য এরকমই আরেকটা উদাহরণ, যেটা অনেক বছর আগে শুরু হয়েছে, ম্যাক্সওয়েল মানে হচ্ছে 1840 খ্রিস্টাব্দ পর্যন্ত ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম নিয়ে অনেক কিছু হয়েছে, কিন্তু তারপরে সেটা থেমে গেছে। কোয়ান্টাম মেকানিক্স যেমন শুরুই হয়েছে 1900 সালে, তাহলে তারপরে এখন অব্দি চলছে, নতুন নতুন আবিষ্কার হচ্ছে, সেই হিসাবে কোয়ান্টাম মেকানিক্স একটা নতুন টপিক। কিন্তু অপটিক্স একটা এমন টপিক যেটার মানে বয়সের কোনো গাছ পাথর নেই, বহু যুগ আগে থেকেই, মানে যখন থেকে লোকে সায়েন্স করতো তখন থেকেই লোকে লাইট নিয়ে ভাবতো, তারপরে লোকে লাইট নিয়ে অনেক কিছু ভাবলো, তারপরে সবাই কনফিউজড হয়ে গেল, এক এক সময় এক এক রকম থিওরি উঠে এলো, এখন মোটামুটি একটা জায়গায় আসা গেছে, তবুও এখনো মাঝে মাঝেই বিভিন্ন রকম নতুন নতুন জিনিস শুনতে পাওয়া যায়। তো লাইট ব্যাপারটা, মানে কোনো কিছুর উপর লাইট ফেললে জিনিসটা সম্পর্কে জানা যায়, কিন্তু লাইট যে নিজে কি জিনিস সেটাই একটা আর কি ইয়ের ব্যাপার। তো বেসিক্যালি যেটা ব্যাপার সেটা হচ্ছে, মানে লাইটে আমরা এটাই পড়ি যে এই যে লাইফ যে এত কালারফুল, মানে উই বেসিক্যালি স্টাডি দ্য কালার্স অফ লাইফ। লাইটের পুরো ব্যাপারটা, অপটিক্সের পুরো ব্যাপারটাই হচ্ছে তাই, মানে আমরা নেচারে যা দেখি, যতগুলো মানে অনেক কিছুই আমরা দেখি এবং যেগুলো অ্যাকচুয়ালি খুবই বিউটিফুল, যেমন মানে কালারফুল নেচার তো বটেই, এবং মানে যাদের গ্রামের দিকে বাড়ি তারা তো আরো বেশি দেখিস। তাছাড়াও ধর যেমন মনে কর প্রজাপতি, একটা ছোট বাবল, ঠিক আছে, সেটাতেও কত রকম রং দেখা যায়, আকাশে রামধনু ওঠে, প্রজাপতির পাখাতে কত রকম বৈচিত্র্য, আবার গিরগিটি আবার কি রঙের বৈচিত্র্যও আছে, কিন্তু গিরগিটি রং পাল্টায়ও। এই একটাই গিরগিটি কিন্তু কোনো সময় বাদিকেরটার মতন লাল হলুদ কালার থাকতে পারে, দরকার মতো সেটা পাল্টে নিজেকে নীল সবুজও করতে পারে। আচ্ছা, এবার যেমন এই যে ছবিটা, এই ছবিটা কিসের ছবি বলে মনে হচ্ছে? এনি আইডিয়া কিসের ছবি হতে পারে এটা? বল, হাবিজাবি যা খুশি বললে কোনো অসুবিধা নেই, কেউ বকা দেবে না। কিসের মতো দেখতে এটা, কিসের ছবি হতে পারে সম্ভাব্য? বল, কিছু বললি তো? হ্যালো, খেয়েছে? হ্যালো। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, ও শুনতে পাচ্ছিস, আচ্ছা। হ্যাঁ, বললি না কিছুই মনে হচ্ছে না কারুর? টিস্যু, টিস্যু তো হবে না, কি বুঝতে পারছি না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, এই ছবিটা হাড়ের গোড়া, হ্যাঁ, বল বল। হাড়ের অন্তর্বর্তী হাড়, হ্যাঁ, অংশের। হাড়ের সঙ্গে অবশ্য এটার ভালোই মিল আছে, কিন্তু ব্লেডের কথা কারোর মনে হলো না? ব্লেডের শেপটা তো এইরকমই হয়, ব্লেডের যে মাঝখানটা, ব্লেডের যে মাঝখানের ফাঁকাটা, সেইটার মতোই কিন্তু এইটা, ঠিক আছে, এবং এটা অ্যাকচুয়ালি কিন্তু ব্লেড থেকেই পাওয়া গেছে, মানে এটা
মানে শুনে তোদের খুবই অদ্ভুত লাগছে, কিন্তু ব্লেডের উপর যদি একটা লেজার লাইট ফেলিস তোরা, এমনি নর্মাল টিউব লাইটের আলো ফেললে হবে না, কিন্তু ব্লেডের উপর যদি তোরা লেজার লাইট ফেলিস তাহলে কিন্তু এরকমই প্যাটার্ন দেখতে পাবি, একটা প্যাটার্ন তৈরি হবে। ঠিক আছে, মানে এটাই হচ্ছে আলোর খেলা। এবং এর আগেরও যত রকম জিনিস দেখালাম এগুলো প্রত্যেকটাই কিন্তু কিছু না কিছু, দেখ বাবলটা তো অরিজিনালি এরকম কালারফুল নয়, এটা তো একটা অবভিয়াস জিনিস, কিন্তু বাবল দেখতে এরকম। প্রজাপতির যে এত রকম কালার, সেটার পেছনেও কিন্তু একটা মিস্ট্রি আছে, মানে এমন নয় যে প্রজাপতির অরিজিনাল কালারটাই এরকম, আমরা কিভাবে দেখছি সেটা একটা ম্যাটার। গিরগিটি যে রং পাল্টাচ্ছে সেটার মধ্যেও একটা অন্যরকম সায়েন্স আছে। রামধনুর ফিজিক্সটা আবার আলাদা, ব্লেডের এই যে প্যাটার্ন দেখতে পাওয়া যাবে সেটার সায়েন্সটাও অন্যরকম। একটা সিডি তো তোরা সবার বাড়িতে আশা করি আছে, বা যাই হোক না থাকলেও দেখেছিস কোথাও না কোথাও। সিডির উপর লক্ষ্য করে দেখবি লাইট ফেলে, টিউব লাইটের আলো ফেলেছিস, বিভিন্ন দিক থেকে দেখবি বিভিন্ন রকম কালার বেরোবে। সাধারণ জিনিসগুলো, অর্ডিনারি জিনিসগুলো এক্সট্রাঅর্ডিনারি বলে মনে হয়। এই ব্যাপারগুলো নাথিং বাট আলোর কেরামতি। তার মধ্যে ওই ব্যাপারটা তো বাদই দিলাম যে আলো আমাদের চোখে ঢুকে রেটিনা, সেখানে রড সেল তার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে আমাদের ব্রেনে যায় একটা সিগন্যাল, সেই সিগন্যাল থেকে ব্রেনের মধ্যে একটা ইমেজ তৈরি হয়, সেই পার্টটা তো আমি এখানে বলছিই না। এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে এই এত রকম রং হচ্ছে, কিভাবে আমরা বিভিন্ন অবজেক্টকে যেভাবে দেখছি সেটা কেন এরকম হচ্ছে, এই এত কিছু যে হচ্ছে তার পেছনে লজিকটা কি এবং মেকানিজমটা কি, এবং এত রকম যে ঘটনা লাইটের যদি এত রকম কেরামতি না থাকতো তাহলে যে এই যে আমরা অনেকে নেচার লাভার, অনেকে ছবি আঁকে, অনেকে ঘুরতে ভালোবাসে, এই বিউটি বলে ব্যাপারটা কিন্তু থাকতোই না যদি না লাইটের এত রকম, মানে কি বলবো, মানে ফেনোমেনা যদি এত কিছু না থাকতো, মানে আলো যদি এত কিছু কেরামতি না দেখাতে পারতো তাহলে কিন্তু আমরা যে বিউটিফুল লাইফ বলি ওই ব্যাপারটা কিন্তু থাকতো না। অনেকে ফটোগ্রাফি করে, কেন করে? কারণ দেখতে ভালো লাগে কোনো একটা জিনিস, তবেই তো সেটা ছবি তোলে লোকে। তো এইটাই সায়েন্টিস্টদের একটা, মানে সায়েন্টিস্ট বলতে সায়েন্স ব্যাপারটাও যখন লোকে ঠিক করে, মানে সায়েন্স ব্যাপারটাই আবিষ্কার হয়নি বলা যায়, সেই সময় থেকেই কিন্তু যখন থেকে লোকে জ্যোতির্বিদ্যা নিয়ে মাথা ঘামায় তখন থেকেই লোকে লাইটকে নিয়েও মাথা ঘামায়। যদিও লাইটটা যে লাইট সেটাই বুঝতে লোকের অনেকদিন সময় লেগে গেছিল। মানে মানুষ কি দেখতো যে সূর্য উঠলে সবকিছু দেখা যায়, সূর্য অস্ত চলে গেলে কিছু দেখা যায় না, আগুন জ্বালালে কোনো একটা জিনিসকে দেখা যায়। তো এই ব্যাপারগুলো কি বা কেন এবং আরো যা ঘটনাবলী দেখতে পাওয়া যায় সেগুলো অ্যাকচুয়ালি ঠিক কিভাবে ঘটে, এটা নিয়ে এই যে জার্নিটা, সব থেকে পুরানো থিওরি বা প্রথম আইডিয়া দিয়েছিলেন এরকম যেটা সব থেকে পুরানো, যার কথা জানা যায়, উনি হচ্ছেন গ্রিক ফিলোসফার একজন। অবভিয়াসলি গ্রিসেই ফিজিক্স এবং ম্যাথমেটিক্সের মানে খুব পুরানো চিন্তা ভাবনাগুলো পুরানো সভ্যতাগুলোতেই শুরু হয়েছিল। গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, আমাদের গ্রিক সভ্যতাটা কথাটাই আমরা বেশি জানি, ব্যাবিলনীয় সভ্যতা এবং অবশ্যই ভারতীয় সভ্যতা, যদিও টাইমিংটা আমার এক্সাক্ট এখন মনে নেই। যাই হোক, তো আর্কাইটাসের বক্তব্য ছিল এই যে আমরা দেখতে পাই ভিশন, মানে কিভাবে লোকে কিভাবে এগোলো লাইটের পেছনের সায়েন্সটা সেটা একটু দেখ। আর্কাইটাসের বক্তব্য ছিল ভিশন হচ্ছে একটা আগুনের মতো, স্বাভাবিক সেটা ভাবাটা, কারণ আগুন মানুষ তখন আবিষ্কার করে ফেলেছে। তো এটা হচ্ছে একটা অদৃশ্য আগুনের মতো যেটা চোখ থেকেই সৃষ্টি হয়। ঠিক আছে, মানে সোর্স অফ লাইট, সোর্স অফ লাইটটা কি? মানুষের চোখটাই সোর্স অফ লাইট, চোখ থেকেই সৃষ্টি হলো অদৃশ্য একটা আগুন, সেটা অবজেক্টে গেল, তার ফলে আমরা অবজেক্টটাকে দেখতে পেলাম। এটা আর্কাইটাসের প্রথম বক্তব্য ছিল। টাইমটা কত? যীশু খ্রিস্টের জন্মের 400 বছর আগেকার কথা। ঠিক আছে, 428 BC। নেক্সট টু দ্যাট, এবার
100 বছর পরের কথা, 300 বিসি। 300 বিসিতে ইউক্লিডের জ্যামিতি তোরা পড়েছিস। ইউক্লিডের কিন্তু অন্যান্য যে ব্যাপারেও মানে কিছু কাজকর্ম ছিল। তো ইউক্লিড বলেছিলেন যে লাইট স্ট্রেট লাইনে ট্রাভেল করে এবং আলোর রিফ্লেকশন হয়। আলোর রিফ্লেকশনের ফলেই আমরা জলে আমাদের প্রতিবিম্ব দেখতে পাই। দিস ইজ ডিউ টু ইউক্লিড। তারপরে আমরা আরো এক স্টেপ এগোলাম। যীশু খ্রিস্টের জন্মের পরের কথা এটা, 10 to 70 AD, হেরন অফ আলেকজান্দ্রিয়া, ঠিক আছে, উনিও ফিজিক্স ম্যাথমেটিক্সের চর্চা করতেন। তো উনি লাইটের প্রপাগেশন, রিফ্লেকশন এবং ইউজ অফ মিরর এই রিলেটেড উনি অনেক রকম থিওরি দিয়েছিলেন। তো প্রথম দিকে লোকেরা কিন্তু কি নিয়ে মেনলি ভাবতো, কেননা লোকে ওইটুকুই দেখেছিল যে আলো জ্বালালে পরে অদৃশ্য জিনিসকে চোখের সামনে দেখতে পাওয়া যায় এবং আয়নাতে নিজেকে দেখতে পাওয়া যায়। তাহলে আলোর সোর্স এবং মিররে নিজেকে দেখতে পাওয়া যাচ্ছে, এইটা কিভাবে হচ্ছে, এবং সব থেকে বড় কথা হচ্ছে এগুলোর উপর বেস করে লাইট জিনিসটা আসলে কি, হোয়াট ইজ লাইট। তো এগুলো নিয়ে মানুষ টুকটুক করে বিভিন্ন থিওরি দিচ্ছে। এরপরে হচ্ছে 90 AD to 168 AD টলেমি। টলেমিরও বই আছে, সবার বইয়ের নামে কম বেশি অপটিক্স, সকলের বই কিছু না কিছু অপটিক্স। আচ্ছা, টলেমি কি নিয়ে লিখেছিলেন? লাইটের সম্ভাব্য প্রপার্টি কি কি হতে পারে লিখেছিলেন। এই প্রপার্টির মধ্যে উনি কি কি বলেছিলেন? রিফ্লেকশন বলেছিলেন এবং ভেরি ইম্পর্টেন্ট, আলোর প্রতিসরণ হয় এবং বিভিন্ন রঙের আলো, কিভাবে বা কেন, এর পেছনে কি আছে। এককালে এরকম মনে করা হতো যে আলো হচ্ছে একটা অনেকগুলো মলিকিউলের স্ট্রিম, বিভিন্ন পার্টিকেলের স্ট্রিম, মলিকিউল বলাটা ভুল, বিভিন্ন পার্টিকেলের স্ট্রিম যেটা কোনো একটা সোর্স থেকে আমার চোখে আসে, এবং এই পার্টিকেলগুলো ছোট হলে লাল আলো পাবো আর বড় হলে নীল আলো পাবো। মানে সোজা কথা হচ্ছে যে সাইজের উপর, বিভিন্ন সাইজের পার্টিকেল হলে বিভিন্ন রকমের রং। এটা যদিও খুবই চাইল্ডিশ একটা প্রপোজাল, কিন্তু ওই সময় এটাই একটা বড় ব্যাপার ছিল। তা উনি এতদিন তো রিফ্লেকশন নিয়ে লোকে মাথা ঘামাচ্ছিল, উনি এর মধ্যে রিফ্লেকশনের ব্যাপারটা আনলেন। রিফ্লেকশনের জিনিসটা ভাবতে তো হবেই, কেননা খুব সিম্পল অবজারভেশন হচ্ছে, এক গ্লাস জলের মধ্যে আমি যদি একটা পেনকে ডুবিয়ে রাখি তাহলে পেনটা বাঁকা দেখাবে। এইটার কারণটা কি, সেইটাই অ্যানালিসিস করতে গিয়ে রিফ্লেকশনের প্রশ্ন। তাছাড়া উনি আরেকটু এক ধাপে গিয়েছিলেন, উনি কিছু মেজারমেন্টও করেছিলেন। he made a table of angle of refraction for different angles of incidence. So refraction, the observation was due to Ptolemy. Next to that, Aryabhatta 476 AD থেকে শুরু, মানে 476 AD to 550 AD, খুব ইম্পর্টেন্ট, খুবই বড় অবদান আছে। গ্রিক ফিলোসফিতে চোখকে আলোর সোর্স হিসাবে মনে করা হতো মোস্টলি, এবং ইন্ডিয়ান ফিলোসফাররাও সেটাই ভাবতেন, কিন্তু আর্যভট্ট ডেমনস্ট্রেট করেছিলেন যে চোখটা আলোর সোর্স নয়, আলোর সোর্সটা চোখের বাইরে আছে, সেখান থেকে রেটিনাতে লাইট রিসিভড হয়, তার জন্যই আমরা দেখতে পাই। এই যে ছবিটা দেখছি সেটা হচ্ছে পুনের আয়ুকার সামনে এই মূর্তিটা আছে আর্যভট্টের। আচ্ছা, এরপর একজন খুব ইম্পর্টেন্ট লোক, একজন মিডল ইস্টের একজন সায়েন্টিস্ট, তার নাম আলহাজেন। আলহাজেনের কিন্তু অ্যাবাউট 1000 AD লাইটের উপর প্রচুর কাজ আছে। জাস্ট সালগুলো দেখ, মানে এটা 2021 AD, এখনো লাইট নিয়ে অনেক কাজ হয়, আর এটা 1000 AD। যাই হোক, তো অপটিক্সের উপর ওনার প্রচুর কাজ আছে। সেই কাজটাকেই স্বীকৃতি জানিয়ে ওখানকার যে নোট, টাকার নোট, আমাদের দেশে তো নোটে মহাপুরুষদের ছবি থাকে, কিন্তু অনেক দেশেই নোটে বিজ্ঞানীদেরও ছবি থাকে। তো আলহাজেনের ছবি আছে। তো আলহাজেনের এই লাইট, রিফ্লেকশন, রিফ্র্যাকশন, তারপরে হচ্ছে লেন্সের ব্যবহার, এই সংক্রান্ত প্রচুর কাজ আছে আলহাজেনের অপটিক্সের।
আচ্ছা, এরপরে ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন হচ্ছে কেপলার, এটা অনেকটা পরে, 1571 থেকে 1630 কেপলারের সময়কাল। হি ওয়াজ আ জার্মান ম্যাথমেটিশিয়ান। আচ্ছা, কেপলারের মেন কন্ট্রিবিউশন হচ্ছে দ্য ফিজিওলজি অফ ভিশন, অর্থাৎ সোজা কথায় আমরা কোনো একটা অবজেক্টকে দেখি, এক্স্যাক্টলি তার মেকানিজমটা কি বা কেন দেখতে পাই, এবং রিফ্র্যাকশনের এক্স্যাক্ট ম্যাথমেটিক্স বা লজ অফ রিফ্র্যাকশন। যদিও লজ অফ রিফ্র্যাকশন তো স্নেলের নামে, প্রতিসরণের সূত্রকে আমরা বলি স্নেলস ল, কিন্তু মানে একটা ল একটা কারণ নামে হয়, কিন্তু তার পেছনে অনেকের ছোট 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 কন্ট্রিবিউশন থাকে, তবেই গিয়ে একটা সময় মাথায় গিয়ে ক্লিক করে যে এই জিনিসটাই হচ্ছে ফাইনাল। ওয়েল, আফটার কেপলার, কেপলারের তো নাম তোরা এমনিতেও শুনেছিস, কোথায় শুনেছিস? প্ল্যানেটারি মোশন, কেপলারস ল। আচ্ছা, এরপর গ্যালিলিও, তো না গ্যালিলিওর নাম তো করতেই হবে। গ্যালিলিও used a telescope to observe stars and planets, এটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট আর কি। নেক্সট, ফার্মা, ভেরি ইম্পর্টেন্ট। এই জিওমেট্রিক্যাল অপটিক্স নামের যে বস্তুটা, যে জিনিসটা এখন সিলেবাস থেকে উড়িয়ে দিয়েছে, ইট ইজ এন্টায়ারলি ডিউ টু ফার্মা। 1680 ফার্মা কি বললেন? ফার্মা যেটা বলতে চাইলেন সেটা হলো যে এই যে লাইটটা অ্যাকচুয়ালি কি, মানে হোয়াট ইজ লাইট, ঠিক আছে, সেটা তো পার্টিকেলের স্ট্রিম বলা হচ্ছে, যদিও সেটার পক্ষে বিপক্ষে অনেক রকম মতটত ওই সময়ই ছিল, সেটা একটু পরেই বলছি। তা ফার্মা বললেন যে আমি পার্টটাকে বাদ দিয়ে, মানে অপটিক্স লাইট আসলে কি সেইটাকে বাদ দিয়ে, লাইটের আমি ধরে নেব যে লাইট স্ট্রেট লাইনে মুভ করে, এবং সেটা ধরে নিয়ে আমি লাইটের সমস্ত প্রপার্টিকে এক্সপ্লেন করার চেষ্টা করব, ঠিক আছে। রিফ্লেকশন, রিফ্র্যাকশন, এই দুটোই মেন। এইবার কথা হলো যে স্ট্রেট লাইনে মুভ করে ইন এ পার্টিকুলার মিডিয়াম, ঠিক আছে। তাহলে ফার্মা একটা নতুন প্রিন্সিপাল দিলেন, যেখানে উনি লাইটের নেচার, মানে পার্টিকেল না ওয়েভ, সেই তর্কে না ঢুকে উনি একটা সম্পূর্ণ অন্য থিওরি দিলেন। এই থিওরিটাকে বলা হয় ফার্মাস প্রিন্সিপাল অফ লিস্ট টাইম। উনি বললেন যে ধরা যাক এইখানে একটা পয়েন্ট আছে আর এখানে একটা পয়েন্ট আছে, লাইট এখান থেকে শুরু করবে, স্টার্ট, এখানে শেষ হবে, মাঝখানে একাধিক মিডিয়াম আছে। প্রশ্ন হলো ও কোন পথে যাবে, মানে অজস্র পথে যেতে পারে, সোজাসুজি চলে যেতে পারে, এরম 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 করে যেতে পারে, আবার একটা টোটালি একটা আলাদা রকম ভাবে যেতে পারে, মানে যা খুশি আর কি। প্রশ্ন হচ্ছে লাইট এক্স্যাক্টলি কোন পাথটা ফলো করবে। ফার্মা বললেন বিভিন্ন মিডিয়ামে লাইটের স্পিড বিভিন্ন হবে, এবং লাইট এমনভাবে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাবে যাতে করে ওর সব থেকে কম সময় লাগে, মানে মানুষের মতোই আর কি। আমরাও যে কোনো কাজ করার সময় ভাবি যে সব থেকে শর্টে কাজটা কিভাবে করা যায়, শর্টে অর্থাৎ শর্ট টাইম। তো লাইটেরও ওরকম একটা তাড়া আছে, মানে শর্টকাটে যাওয়ার একটা ব্যাপার। তো এইটা খুবই মানে খুবই একটা কি বলবো, মানে খুবই কাজের একটা জিনিস উনি বললেন। এই থিওরিটা অ্যাপ্লাই করে মানে লাইটটা যে কি সেই প্রশ্নে না ঢুকেও লাইটের অনেক প্রপার্টি কিন্তু সুন্দর পরপর পরপর এক্সপ্লেন করা গেছিল। ওকে, এটা গেল ফার্মা, কত 1600 AD। আচ্ছা, ফার্মার পরে গ্রিমাল্ডি আরেকজন খুব ইম্পর্টেন্ট সায়েন্টিস্ট, যিনি একটা অন্য জিনিস আবিষ্কার করলেন, সেটা হচ্ছে ডিফ্র্যাকশন অফ লাইট।
ডিফ্র্যাকশন কথাটার মানে হচ্ছে ভেঙে দেওয়া বা টু ব্রেক আপ। ডিফ্র্যাকশন জিনিসটা সর্ট অফ এই জিনিসটাকে এক প্রকারের ডিফ্র্যাকশন বলা যেতে পারে। এক প্রকারে না, এই জিনিসটা অ্যাকচুয়ালি ডিফ্র্যাকশনই। মানে একটা ব্লেডের উপর যেটা বলছিলাম যে একটা এলইডি, একটা লেজার লাইট তুই যদি ফেলিস, তাহলে হিসাব মতো কি দেখতে পাওয়ার কথা? আমি এক্সপেক্ট করব যে একটা লাল রঙের লাইট ফেলেছি, তার মানে মাঝের এই জায়গাটাতে একটা লাল একটা প্যাচ দেখা যাবে, আর বাকি এই জায়গাগুলোতে অন্ধকার আসবে। মানে সেটাই হওয়া উচিত, কারণ এই জায়গাগুলো বাধা দিচ্ছে আর মাঝখানটা দিয়ে লাইটটা সোজা পাস করছে। কিন্তু বাস্তবে সেটা হয় না, তার বদলে এই রকম বিভিন্ন রকমের ডিজাইন দেখতে পাওয়া যায়। এই যে ঘটনাটা, দিস ইভেন্ট ইজ কল্ড ডিফ্র্যাকশন অফ লাইট, এবং ডিফ্র্যাকশন অফ লাইট ওয়াজ ডিসকভার্ড বাই গ্রিমাল্ডি ইন 1680। তাহলে যেটা দেখা যাচ্ছে যে 1600 এডিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরপর পরপর প্রচুর ঘটনা হচ্ছে 1600 এডিতে। ওই একই সময় আরো একটা ইম্পর্টেন্ট প্রপার্টি আবিষ্কার হলো। অ্যাকচুয়ালি যত প্রপার্টি তুই আবিষ্কার করবি, তত একটা জিনিস সম্পর্কে জানতে সুবিধা হবে। কি আবিষ্কৃত হলো? ডাবল রিফ্র্যাকশন অফ লাইট রে বাই ক্যালসাইট। এটা জাস্ট একটা ডিসকভারি ছিল, কিন্তু কারণটা তখন বোঝা যায়নি। কি ব্যাপারটা, যে ক্যালসাইট একটা খনিজ পদার্থ, তার যে ক্রিস্টাল, সেখানে লাইট, এরকম একটা ক্রিস্টাল, এখানে লাইট ঢুকবে, তারপর দুরকম লাইট বেরোবে। দুটো লাইটের দুটো আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। একটাকে বলে অর্ডিনারি রে, আরেকটাকে বলে এক্সট্রা অর্ডিনারি রে। এটা অদ্ভুত জিনিস, ডাবল রিফ্র্যাকশন। এটা গেল, বার্থোলিন ডিসকভার্ড দিস। আফটার দ্যাট আবার একটা প্রচন্ড ইম্পর্টেন্ট লোক, ক্রিশ্চিয়ান হাইগেন্স। ফার্মা কি বলেছিলেন? লাইট যাবে কিভাবে? যাতে সময় সবচেয়ে কম লাগে, এবং সময় সবচেয়ে কম লাগার জন্য একটা মিডিয়াম যদি হয়, সিঙ্গেল মিডিয়াম, তাহলে অবশ্যই সিঙ্গেল মিডিয়াম যদি হয়, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে সবচেয়ে কম সময় যেতে গেলে কি করতে হবে? সোজা পথে যেতে হবে। একটা মিডিয়াম হলে, আগেরটাতে যে উদাহরণ দিয়েছিলাম সেখানে তো অনেক মিডিয়াম ছিল, একটাই মিডিয়াম যদি হয়, তাহলে একটা মিডিয়ামে একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে সবচেয়ে কম সময় যেতে হলে সোজাসুজি চলে যেতে হবে, স্ট্রেট লাইন। This is also in 1600 AD. He was a Dutch mathematician, astronomer and physicist. হাইগেন্স কি বললেন? হাইগেন্স বললেন যে লাইট যদি স্ট্রিম অফ পার্টিকেলস না হয়ে তরঙ্গ হয়, ঠিক আছে, তাহলে লাইট কিভাবে প্রপাগেট করতে পারে। অর্থাৎ উনি বললেন যে আমি যদি মনে করি যে লাইট ইজ আ ওয়েভ, এইটা একটা খুব বিচ্ছিরি এবং চাপের জিনিস, কারণ ওয়েভের আবার অনেক রকম ব্যাপার আছে। ওয়েভ, তরঙ্গ কোথায় দেখা যায়? জলে ঢেউ ওঠে, বাতাসে তরঙ্গ প্রবাহিত হয়। বাতাসে তরঙ্গ প্রবাহিত হয় বলেই আমরা কানে শুনতে পাই। শব্দ এক ধরনের তরঙ্গ, শব্দ তরঙ্গ। জলে ঢেউ ওঠে, কোনো একটা মিডিয়াম হলে, কোনো একটা মাধ্যম হলে তার মধ্যে ঢেউ উঠতে পারে। তা আলো যদি তরঙ্গ হয়, তাহলে সূর্য থেকে পৃথিবীতে আলো কি করে আসছে? কারণ সূর্য আর পৃথিবীর মধ্যে তো কোনো মাধ্যম নেই, ইট ইজ কমপ্লিট ভ্যাকুয়াম। তো যাই হোক, সেটা একটা লাখ টাকার প্রশ্ন, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু হাইগেন্স এই থিওরিটা দিলেন যে যদি আলো একটা তরঙ্গ হয়, তাহলে সেই তরঙ্গটা কিভাবে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাবে, সেই থিওরিটা দিলেন হাইগেন্স। এবং সেই থিওরিটাকে ইউজ করে উনি রিফ্লেকশন, রিফ্র্যাকশন, ডাবল রিফ্র্যাকশন, ডিফ্র্যাকশন, এই প্রত্যেকটার ব্যাখ্যা দিলেন হাইগেন্স। ঠিক আছে, কাছাকাছি সময় নিউটন কিন্তু স্ট্রংলি দাবি করলেন যে লাইট ইজ আ স্ট্রিম অফ পার্টিকেলস। তাহলে একই সময় নিউটনের সঙ্গে হাইগেন্সের মত
পুরো একটার একটার অপোজিট। নিউটন বললেন আলো পার্টিকেল, হাইগেন্স বলছেন আলো যদি তরঙ্গ হয় তাহলেও কিন্তু সবগুলোকেই এক্সপ্লেন করা যাচ্ছে। নিউটনের বিপরীতে দাঁড়িয়ে এই সমস্ত কথাবার্তা বলা কিন্তু খুবই কঠিন ব্যাপার ছিল। মানে যেটা হয় আর কি, আমরা সেটা করি যে খুব বিখ্যাত লোক কোনো একটা কথা বললে আমরা ভাবি যে হ্যাঁ এটা ঠিকই বলছে, ও যখন বলছে ঠিকই বলছে, এই ব্যাপারটা। কিন্তু কি বলছে সেই বক্তব্যটা নিয়ে আমরা অতটা ভাবি। এই হাইগেন্সের সমস্যাটা সেটাই হয়েছিল। হাইগেন্সের তরফে কিন্তু অনেক যুক্তি ছিল, কিন্তু হাইগেন্সকে তখন কেউ বেশি পাত্তা দেয়নি। কারণ কি, কারণ নিউটন আগেই অন্যটা বলে দিয়েছে যে লাইট হচ্ছে স্ট্রিম অফ পার্টিকেলস। তা হাইগেন্স এখন যতই ওয়েব বলুক যাই বলুক ওকে আর কেউ পাত্তা দিচ্ছে না, কারণ নামটা তো বিখ্যাত নয় আর কি। তো এইখানে দাঁড়িয়ে একটা মানে সত্যিকারেরই সমস্যা সৃষ্টি হলো যে একজন বলছে ওয়েভ, সে যথেষ্ট লজিক আছে, আরেকজন বলছে পার্টিকেল। পার্টিকেল থিওরিরও কিছু ফেলিওর আছে, এই থিওরি লাইটের সবকিছু এক্সপ্লেন করতে পারছে না। ওয়েভ অনেক কিছু এক্সপ্লেন করতে পারছে, কিন্তু ওয়েভ যে কার মধ্যে দিয়ে প্রবাহিত হবে সেটা আবার তখন বোঝা যাচ্ছে না। তো এই নিয়ে একটা মহা সমস্যা। আর তার উপর নিউটনের বিরুদ্ধে কথা বলার ব্যাপারটা তো আছেই। এরপর এলেন রোমার, যিনি একটা খুব জরুরি কাজ করলেন, সেটা হচ্ছে উনি লাইটের স্পিডটা মাপলেন। এটা জরুরি কেননা এটা পরে কাজে লাগবে। তো আপাতত আমরা ওয়েভ না পার্টিকেল সে নিয়ে খুবই ঘেঁটে আছি। এই ব্যাপারটা রিজলভ হতে অনেক দেরি হলো, যদিও 1800 সালে সায়েন্টিস্ট থমাস ইয়াং, উনি কি করলেন, একটা ছোট্ট জিনিস করলেন, বলছি সেটা। দেখি এখানে ব্যাপারটা আছে কিনা। জাস্ট a minute. হ্যাঁ, উনি একটা সিম্পল জিনিস করলেন, সেটা হচ্ছে আমরা আমাদের এভরিডে লাইফে কি দেখি, এটা তোরাও নিশ্চয়ই দেখেছিস, যে পুকুরে যখন বৃষ্টি পড়ে, ঠিক আছে, এরকম একটা ওয়াটার সারফেস, এবার যখন বৃষ্টি পড়ে তখন কি হয়, যেই পয়েন্টে ধর এখানে একটা বৃষ্টির ফোঁটা পড়লো, তখন এখান থেকে চারপাশে একটা, আমরা কি বলি, একটা ঢেউ চারপাশে স্প্রেড করছে, বা পুকুরের জলে একটা ঢিল ছুড়লেও এই জিনিসটাই হয়। আচ্ছা, এবার বৃষ্টি পড়ছে, তাহলে এর ঠিক পাশে আরেকটা পয়েন্টে আবার এক ফোঁটা জল পড়েছে, তাহলে সেখান থেকেও গোল গোল হয়ে একটা ঢেউ চারপাশে স্প্রেড করছে। আশা করি এইটা তোরা লক্ষ্য করেছিস যে যখন এরা দুজন মিট করে, মানে পাশাপাশি যে দুটো জায়গায় বৃষ্টিটা পড়েছে, মানে যদি লক্ষ্য না করে থাকে তাহলে খুব তোদের অবজারভেশন খুব খারাপ। পাশাপাশি যে দুটো ফোঁটা পড়েছে সেখান থেকে এই যে ব্যাপারটা স্প্রেড করেছে, এই স্প্রেডিংটা যখন ওরা মিট করে, মানে একটা আরেকটার মধ্যে যখন ক্ল্যাশ করে আর কি, তখন একটা খুবই সুন্দর প্যাটার্ন সৃষ্টি হয়, মানে সেটা দেখতে একদম অন্যরকম লাগে। তো এই যে ব্যাপারটা, মানে প্যাটার্ন created when waves meet, এই জিনিসটাকে বলে তরঙ্গের উপরিপাতন, অ্যাকচুয়ালি সুপারপজিশন অফ ওয়েভস। এবং এই যে দুটো ওয়েভ মিট করলো, তার ফলে যে প্যাটার্ন সৃষ্টি হলো, এই যে প্যাটার্ন, ক্রিয়েশন অফ আ প্যাটার্ন, এইটা ওয়েভ না হলে, মানে পার্টিকেল থাকলে কোনোদিন প্যাটার্ন ক্রিয়েশন সম্ভব না। এখন থমাস ইয়াং এর মনে হলো যে এটা নিয়ে যখন সমস্যা আছেই, যে লাইট কি পার্টিকেল নাকি লাইট হচ্ছে ওয়েভ, এটা নিয়ে যখন সমস্যা আছেই, তাহলে আমি একটা কাজ করি, আমি একটা লাইটের সোর্স আছে, ধরা যাক একটা বাল্ব, তো যাই হোক আপাতত লাইটের সোর্সই ভাবি, সাপোজ এটা একটা লাইটের সোর্স, এটার সামনে আমি দুটো ফুটো করে দেব, তাতে কি হবে, লাইট এই ফুটো দিয়ে বেরোবে আর এই ফুটো দিয়ে বেরোবে। যদি লাইট পার্টিকেল হয় তাহলে কি হবে,
এরকম অনেকগুলো পার্টিকেল বেরোচ্ছিল, একদল পার্টিকেল এদিক দিয়ে চলে গেল, আরেক দল পার্টিকেল এদিক দিয়ে বেরিয়ে এলো, এরা আবার নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করলো, করে স্ক্রিনের মধ্যে সব জায়গাতেই লাইট এসে পৌঁছালো। কিন্তু যদি লাইট ওয়েভ হয় তাহলে কিন্তু তরঙ্গের মতো করে এগোবে, তারপর এখানে এসে ধাক্কা খাবে, এবার এই ফুটো দিয়ে তরঙ্গ বেরোবে, এই ফুটো দিয়েও তরঙ্গ বেরোবে, তারপর এই তরঙ্গ দুটো একটা আরেকটার সঙ্গে উপরিপাতন হবে এবং একটা প্যাটার্ন ক্রিয়েট করবে। প্যাটার্নটা হয়তো এরকম একটা দেখতে হবে, এরকম একটা আলো বা এরকম একটা অন্ধকার, তারপরে একটা আলো, আবার একটা অন্ধকার, আবার কিছুটা আলো, আবার অনেকটা অন্ধকার, আবার কিছুটা আলো, এইরকম। এটা কখন হবে? যদি ওয়েভ হয়। প্যাটার্ন ক্রিয়েশন তখনই হবে যদি লালো একটা ওয়েভ হয়। আর যদি পার্টিকেল হয় তাহলে কিন্তু কোনো প্যাটার্ন ফ্যাটার্ন হবে না, এমনি যা সবাই সবার সঙ্গে ধাক্কাধাক্কি করবো, করে সবাই আবার পর্দায়, এটা স্ক্রিন, সবাই পর্দায় এসে পৌঁছাবে। দেখা গেল এটাকে বলে ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, জাস্ট দুটো ফুটো পর্দা, পেছনে একটা লাইট আর সামনে একটা পর্দা। দেখা গেল যে একটা প্রচন্ড সুন্দর প্যাটার্ন সৃষ্টি হলো আলো ফেলা মাত্র। তাহলে এখানে পার্টিকেল থিওরিস্টদের একটা বড় হার, বিশেষ করে নিউটনের। ওইটা এমন একটা সময় যখন নিউটনের যে ভুল হতে পারে এটা কেউ ভাবতে পারতো না, নিউটন নিজেও ভাবতে পারতেন না। মানে কেউ ওনাকে ডিসপ্রুভ করার চেষ্টা করলে উনি তার বিরুদ্ধে চক্রান্ত করে তাকে পুরো ফাঁসিয়ে দিয়ে মানে যাতা করতেন। যেটা ক্যালকুলাসের মানে উনি তো ক্যালকুলাস নিউটনও ডেভেলপ করেছিলেন, লিবনিজও ডেভেলপ করেছিলেন, তো লিবনিজের সঙ্গে উনি মানে আমৃত্যু শত্রুতা করে গেছেন। আর দুজনে কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি ডেভেলপ করেছিলেন ক্যালকুলাসটা। তো যাই হোক, মোদ্দা কথা হচ্ছে 1800 সালে তাহলে এটা একটা বিশাল বড় ঘটনা ঘটে গেল, সেটা হচ্ছে ওয়েভ থিওরিদের পাল্লা ভারী হলো। কিন্তু তবুও একটা প্রশ্ন স্টিল থেকে গেল যে লাইট যদি ওয়েভ হয় তাহলে এই ওয়েভটা কোন মিডিয়ামে প্রপাগেট করছে। Now the question is, if light is wave, what is the medium? আচ্ছা ঠিক আছে, কোশ্চেনটা আপাতত থাক। ইতিমধ্যে ফ্রাউনহোফার এবং ফ্রেনেল এই দুজন আরো ফার্দার কাজ করলেন। ফ্রাউনহোফার আচ্ছা, এই যে ঘটনাটা, এই যে প্যাটার্ন ক্রিয়েশন, এই জিনিসটার পোশাকি নাম হচ্ছে ইন্টারফিয়ারেন্স। এটার বাংলাটা আমার ঠিক মনে পড়ছে না এখন। এই ইন্টারফিয়ারেন্স নিয়ে ফ্রাউনহোফার, না ইন্টারফারেন্স নয়, ডিফ্র্যাকশন, সরি, এর আগে যে ডিফ্র্যাকশন যেটা স্টাডি করেছিলেন গ্রিমাল্ডি, সেই ডিফ্র্যাকশন নিয়ে আরো দুজন সায়েন্টিস্ট ফ্রাউনহোফার এবং ফ্রেনেল এরা আরো প্রচুর এক্সপেরিমেন্ট করে ফেললেন। এবং মজার ব্যাপার হচ্ছে ইন্টারফিয়ারেন্সই বলি বা ডিফ্র্যাকশনই বলি, এটা কিন্তু ওয়েভ ছাড়া এক্সপ্লেন করা অসম্ভব। ওয়েভই একমাত্র জিনিস যেটা এই ধরনের প্যাটার্ন ক্রিয়েশনকে এক্সপ্লেন করতে পারে। পার্টিকেল কোনো কালে কখনোই এরকম প্যাটার্ন তৈরি করতে পারবে না। এবং ইন্টারফিয়ারেন্স, ডিফ্র্যাকশন এই দুটোই বেসিক্যালি কিছুই না, এই ধরনের কিছু না কিছু প্যাটার্ন ক্রিয়েশন। তো এমনিতেই মানে ওয়েভ থিওরিকে বাদ দেওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। তারপরে এলো ফটোগ্রাফি। তোরা যারা ফটোগ্রাফি করতে ভালোবাসিস, বার্থ অফ ফটোগ্রাফি ইজ মেনলি ডিউ টু দিস পার্সন, Joseph Niep. He was a French inventor, and perhaps this is the first photograph in the world. এরপর আসছে ধীরে ধীরে ওই প্রশ্নটার উত্তর, লাইট যদি ওয়েভ হয় তাহলে এটা কিসের ওয়েভ। আচ্ছা, এই পার্টটাতে আসার আগে তাহলে একটু ছোট করে বলে নিই যে ওয়েভ ব্যাপারটা অ্যাকচুয়ালি মানে ঘটনাটা কি। প্রথম হচ্ছে যেটা দরকার সেটা হচ্ছে অসিলেশন। আগে অসিলেশনের প্রশ্ন আসবে, তারপরে ওয়েভ আসবে। অসিলেশন সিম্পল
হারমোনিক অসিলেশন বা যেটাকে বলে সরল দোলগতি। এটা মোটামুটি তোরা ওয়াকিবহাল এটা সম্পর্কে। তো কিছুই না, পেন্ডুলামের মতন একটা জিনিস। এরকম ভাবে আমি বলতে পারি যে এই পয়েন্ট, কোনো একটা পয়েন্ট, সেটা উপরে ওঠে, একটা নির্দিষ্ট দূরত্ব যায়, আবার একা একাই নিচে ফিরে আসে। কেন নিচে ফিরে আসে? কেননা এখানে একটা রেস্টোরিং ফোর্স আছে। ঠিক আছে, যেমন ধর যে কোনো একটা পেনের ডট পেনের ভেতরে যে স্প্রিংটা থাকে, ওই স্প্রিংটাকে যেমন চেপে ছোট করে দিলে ওটা আবার লম্বা হয়ে যায়, কেননা ওটা একটা রেস্টোরিং ফোর্স, মানে হচ্ছে প্রত্যানয়ক বল। আগে যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই ঝপাং করে ঝাঁপিয়ে ফিরে যাওয়ার চেষ্টা করে। তো এটাও সেরকমই একটা ব্যাপার যে এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে আমি টেনে এখানে নিয়ে এলাম, নিয়ে আমি ছেড়ে দিলাম। তখন ও কি করবে? এখানে অবধি এসেছিল ভালো কথা, তারপরে ও আবার ফিরে এখানে আসবে, তারপরে ও থেমে থাকবে না, ও আবার এবার এই পাশে চলে আসবে, এই পাশে এসে ও একটা ম্যাক্সিমাম পয়েন্ট অবধি যাবে, তারপরে আবার ফিরে আসবে, আবার ও পাশে যাবে, আবার এরকম ভাবে আসবে। তার সোজা কথা হচ্ছে যে ও এবার একটা সময় পরে থেমে যাবে, অনন্তকাল ধরে দুলতে থাকবে না। কেন দুলতে থাকবে না অনন্তকাল ধরে? কেননা বাতাসের একটা ফ্রিকশন আছে, বা যেই টেবিলের উপর ঘটনাটা হচ্ছে তার একটা ফ্রিকশন থাকতে পারে, ওই ঘর্ষণ বলের জন্য ও হয়তো একটা সময় থেমে যাবে। কিন্তু যদি ওকে বাধা দেওয়ার মতো কোনো বল না থাকে, তাহলে স্প্রিং টাইপের যে কোনো জিনিস, মানে যার পক্ষে সরল দোলগতি মেনটেন করাটা সম্ভব, একটা পেন্ডুলাম, একটা স্প্রিং, তারা কি করবে? তাদেরকে যদি স্থিতাবস্থা থেকে ডিস্টার্ব করা হয়, তাহলে তারা একটা পয়েন্টের অ্যাবাউটে, মানে যেই ডিরেকশনে করা হবে, যদি এই ডিরেকশনে করে, তারা এরকম 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 করতেই থাকবে। কার সাপেক্ষে করতে থাকবে? উইথ রেসপেক্ট টু টাইম, সময়ের সাথে সাথে এই ব্যাপারটা করতে থাকবে। অর্থাৎ ওর পজিশন, এটা যদি এক্স হয়, তাহলে ওর পজিশন এক্স উইল বি আ পিরিয়ডিক ফাংশন অফ টাইম। পিরিয়ডিক কেননা একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর এটা আগের জায়গায় ফিরে আসে, তার জন্য এটাকে বলা হয় পিরিয়ডিক। তো পিরিয়ডিক ফাংশন অফ টাইম। নাও হাউ xt লুকস লাইক, xt লুকস লাইক, এবার অনেক ভাবেই এটাকে লেখা যায়। এটাকে আমি লিখতে পারি a sin, জায়গা নেই, এটাকে আমি লিখতে পারি a sin omega t, এটাকে আমি লিখতে পারি a cos omega t, কিংবা আমি ইন জেনারেল লিখতে পারি a e to the power i omega t। e to the power i omega t মানে হচ্ছে cos omega t plus i sin omega t। এটাকে বলা হয় জেনারেল সলিউশন। মানে এই ফর্মে লিখলে পরে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে কোনো অ্যারিথমেটিক করতে সুবিধা হবে। ঠিক আছে, এগুলো আমি জাস্ট ওভারভিউটা বলছি, এই ব্যাপারটার ডিটেলস পরে আমি বলবো, আর অনার্সদের ক্ষেত্রে এই ব্যাপারটা অলোক স্যার আবার ডিটেলে ডিসকাস করবেন। তো a e to the power i omega t, এটা হচ্ছে সব থেকে পপুলার ফর্ম, কারণ এইভাবে লিখলে পরে অঙ্ক টঙ্ক করতে সুবিধা। ঠিক আছে, আর এমনিতে e to the power i omega t মানে এটা একটা থিওরেম, তবে এটা সিরিজে লিখে প্রমাণ করাও যায় যে e to the power i theta is cos theta plus i sin theta। যাই হোক, আচ্ছা, তো তাহলে এটা হচ্ছে একটা পার্টিকেল যেটা সিম্পল হারমোনিক মোশনে অসিলেট করছে একটা পয়েন্টে ফিক্স থেকে, এরকম 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 করছে, এরকম এরকম। আচ্ছা, এবার বক্তব্য হলো
যে ধরা যাক একটা এরকম অনেকগুলো পার্টিকেল আছে যারা একটা সুতো দিয়ে আটকানো আছে, ঠিক আছে। এবার আমি কি করলাম, একই কাজ করলাম। এই একটা পার্টিকেল যখন ছিল তখন সেটাকে একটু উপরে তুলে ছেড়ে দিয়েছিলাম। এখন আমি কি করলাম, একই কাজ করলাম, এই যে একটা পার্টিকেল আছে সেটাকে একটু উপরে তুলে ছেড়ে দিলাম। এখন কি হবে, এটাকে যখন উপরে তুলে মানে তুলেই জাস্ট ছেড়ে দিলাম, তখন সাথে সাথে কি হবে, এই যে পার্টিকেলটা আছে, পার্টিকেল নাম্বার 2, ও একের সঙ্গে একটা বন্ড দিয়ে কানেক্টেড আছে। তাহলে ও 1 নম্বরকে প্রথমত নিচে আনার চেষ্টা করবে, সেটাই হচ্ছে রেস্টোরিং ফোর্সটা হবে, এটা তো হবেই। প্লাস যেটা হবে, এই যে 1 নম্বর পার্টিকেলটা তো আপ ডাউন করবেই, সেইটাকে ফলো করে এদের পরের সমস্ত পার্টিকেল উপরে নিচে অসিলেট করা শুরু করবে। এটা হচ্ছে একদম মানে সিম্পল একটা ব্যাপার। একটা সুতো নিবি, সুতো নিয়ে সুতোর একটা এন্ড ধরে একটু ঝাঁকিয়ে দিবি, সঙ্গে সঙ্গে দিবি পুরো সুতোর মধ্যে দিয়ে একটা ঢেউ খেলে গেল, ঠিক আছে। তো এখানে ঘটনাটা ওটাই, মানে ওইটাকেই আমি এখানে মডেল করছি সুতোই, কিন্তু পার্টিকেলগুলো একটু দূরে দূরে রেখেছি। তো একটা এন্ডের পার্টিকেল ধরে ওরকম একটু করে দিলেই এ তো নিজে অসিলেট করবেই, সিম্পল হারমোনিক অসিলেশনই হবে এটা, কিন্তু একই সঙ্গে বাকি সমস্ত পার্টিকেলগুলোই সিম্পল হারমোনিক অসিলেশন করতে থাকবে। কিন্তু এখানে একটা ডিফারেন্স হবে। ডিফারেন্সটা কি, আমি যখন এখানে অসিলেটর, এবার এরা সকলেই টাইমের সাথে সাথে অসিলেট করবে, তাহলে এদের সকলকেই e টু দ্য পাওয়ার i ওমেগা টি, e টু দ্য পাওয়ার i ওমেগা টি, এদের সবাইকেই e টু দ্য পাওয়ার i ওমেগা টি দিয়ে এক্সপ্লেন করা যাবে। ওমেগাটা সবার জন্যই সেম হবে। ওমেগা ইজ দ্য ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক। ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন, এই জিনিসটা 11-12 এর বইতে একটু সহজ করেই লেখা আছে, যদি খুব মানে সেরকম অসুবিধা হয় 11-12 এর বইটা একবার দেখলে বুঝতে পারবে। তা যেহেতু আমি শুধুমাত্র প্রথমটাকেই অসিলেট করিয়েছি, তাহলে সেটাকে ফলো করেই বাকিরা অসিলেট করছে। কেন ফলো করছে, কেননা মাঝখানে ওরা একটা বন্ড দিয়ে কানেক্টেড আছে, এইটার জন্যই ফলো করছে, না হলে ফলো করতো না। তো তার ফলে সবার ফ্রিকোয়েন্সিটা সেম। কিন্তু ব্যাপারটা হলো, এরা সকলেই টাইমের দিক থেকে e টু দ্য পাওয়ার i ওমেগা টি, কিন্তু এই অ্যাটমটাকে আমি ডাইরেক্টলি হাত দিয়ে মুভ করিয়েছি, আর এই অ্যাটমটা একদম শেষে আছে। অতএব ও যখন অসিলেশনটা স্টার্ট করেছে, ও কিন্তু সেই সময় অসিলেশন মোটেই স্টার্ট করবে না। এখান থেকে এখানে সিগন্যালটা এসে পৌঁছাতে একটা সময় লাগবে, ঠিক আছে। মানে এখানে আমি অসিলেট করিয়েছি, so this is my model. I have oscillated the particle here. তার মানে এখানে আমি একটা সিগন্যাল ক্রিয়েট করেছি, এটা একটা সিগন্যাল, যে কোনো একটা ঘটনাই একটা সিগন্যাল। কিংবা আমি বলতে পারি কি, এখানে আমি একটা এনার্জি দিয়েছি, একটা এনার্জি সাপ্লাই করেছি, আমি হাত দিয়ে আমি নাড়িয়েছি, মানে আমি এই পার্টিকেলটাকে একটা এনার্জি সাপ্লাই করেছি। এখন যেহেতু এই পার্টিকেলগুলো ইন্ডিপেন্ডেন্ট নয়, এটা সবাই সবার সঙ্গে দে আর কানেক্টেড। এই কানেকশনের ফলে কি হলো, এই যে সিগন্যালটা বা এই যে এনার্জিটা, both of them travel along the line, এবং এর সঙ্গে ও অ্যাটাচড আছে, তাহলে ও অসিলেট করতে শুরু করে, ও অসিলেট করতে শুরু করে। অবশ্যই সবাই অসিলেট করবে, কিন্তু এরা একই সঙ্গে অসিলেট করবে না। এভরিবডি উইল অসিলেট, অল উইল অসিলেট
but not simultaneously. ঠিক আছে, ও যেই মুহূর্তে অসিলেট করবে ও কিন্তু তার থেকে কিছুটা পরে অসিলেট করবে। কেন? কারণ এই সিগন্যাল বা এনার্জি এদের এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ট্রাভেল করে যেতে একটা সার্টেন সময় লাগবে, কেননা ও একটা স্পিড নিয়ে মুভ করবে। তা এই স্পিডটা তো আর ইনফাইনাইট নয়, এটা নির্দিষ্ট একটা স্পিডে মুভ করবে, এখান থেকে এখানে যেতে ওর একটা সময় লাগবে। ক্লিয়ার? তাহলে তার মানে এদের প্রত্যেকটা পার্টিকেলের অসিলেশন এ ই টু দ্য পাওয়ার আই ওমেগা টি, কিন্তু তার সঙ্গে আরো একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে একটা ফেজ ডিফারেন্স থাকবে। এ ই টু দ্য পাওয়ার আই ওমেগা টি ইন্টু ই টু দ্য পাওয়ার মাইনাস আই ফাই একটা সার্টেন অ্যামাউন্ট অফ ফেজে পিছিয়ে থাকবে। একে বলা হয় দশা। এটা অ্যাকচুয়ালি এই যে এখানে যেমন যেটা বলছিলাম আর কি, যে একটা পার্টিকেল সময়ের সাথে অসিলেট করছে, তাকে এ সাইন ওমেগা টি দিয়ে লেখা যায়, এটাকে এ সাইন ওমেগা টি মাইনাস ফাই দিয়েও লেখা যায়, এ কস ওমেগা টি মাইনাস ফাই দিয়েও লেখা যায়, এ ই টু দ্য পাওয়ার আই ওমেগা টি মাইনাস ফাই দিয়েও লেখা যায়। এই ফাইটা হচ্ছে দোলনের দশা। এই দশার প্রশ্নটা কেন আসে? ফেজ আর কি, ফেজ অফ দ্য অসিলেশন আসে এই জন্য যে একটা পার্টিকেল মিড পয়েন্ট থেকে না, মিড পয়েন্টে ছিল, আমি এটাকে একটা এন্ডে আনলাম, এনে আমি ধরা যাক আমি এটাকে এই এন্ডে আনলাম, ঠিক আছে, এখানে আনলাম, এনে আমি ছেড়ে দিলাম, তাহলে ও কি করবে? এখানে আসবে, তারপর আবার ফিরবে, ফিরে আবার এখানে আসবে, তারপর আবার এরকম করবে, এরকম করে করতে অসিলেট করবে। কিন্তু ধরা যাক অন্য আরেকটা পার্টিকেল, ঠিক আছে, সেটা হয়তো সেটাও এটার সঙ্গে সবই সেম, এটার অ্যামপ্লিটিউড এ, হ্যাঁ, তো এই পার্টিকেলটা এটার সঙ্গে সবই সেম, কিন্তু ও হয়তো অসিলেশনটা এখান থেকে শুরু করে, ও হয়তো এরকম করে করে তারপরে ও এখানে এসে তারপরে আবার এখানে এসে এরকম ভাবে হয়তো অসিলেশনটা শুরু করে। আবার অন্য আরেকটা পার্টিকেল এমন থাকতে পারে যে হয়তো এখান থেকে অসিলেশনটা শুরু করছে। ঠিক আছে, তো এরা সবাই কিন্তু অসিলেট করছে, এদের সবাইকেই আমি এ টু দ্য পাওয়ার আই ওমেগা টি দিয়ে ব্যাখ্যা করতে পারি, কিন্তু এদের সঙ্গে এর যে ডিফারেন্সটা, মানে ও যে এখান থেকে শুরু করলো মোশনটা এখান থেকে শুরু করলো, এটাকে আমি কি দিয়ে ডেসক্রাইব করব? এটাকে ডেসক্রাইব করব বাই ওই একটা ফেজ ডিফারেন্স বা দশা পার্থক্য দিয়ে, যেটাকে ম্যাথমেটিক্যালি আমি রিপ্রেজেন্ট করতে পারি এ টু দ্য পাওয়ার মাইনাস আই ফাই বা প্লাস আই ফাই, যে কোনো একটা। ঠিক আছে, তাহলে ফাইটা হচ্ছে ফেজ অ্যাঙ্গেল। এবার আবার তরঙ্গতে ফিরে আসি, তাহলে এখানেও কিন্তু একই ব্যাপার, এও অসিলেট করছে, ও অসিলেট করছে, সবাই অসিলেট করছে, কিন্তু ওদের একটা আগে পরের ব্যাপার আছে। মানে সোজা কথা হচ্ছে, ও যখন একদম মাথায় আছে, ওর পরের পার্টিকেলটা কখনোই মাথায় থাকতে পারে না, কারণ সবার আগে আমি একে তুলেছি, একটা এন্ডকে ধরেছি উপরে, তাহলে ওকে যদি আমি উপরে টেনে ধরি, তাহলে স্বাভাবিক বুদ্ধিতে কি বলে, তাহলে এই পার্টিকেলটা হয়তো এখানে কোথাও একটা উঠবে এবং এই পার্টিকেলটা হয়তো আরেকটু নিচে কোথাও একটা থাকবে, এটাই আমাদের কমন সেন্স বলে। তার মানে ব্যাপারটা কিন্তু এরকমই হলো যে এই পার্টিকেলটা এখান থেকে অসিলেশন শুরু করলো, কিন্তু এই পার্টিকেলটা অসিলেশন শুরু করছে এখান থেকে, এবং এই পার্টিকেলটা অসিলেশন শুরু করছে এখান থেকে, একদম এক্স্যাক্টলি এই ছবিটার মতো, যে এক একটা পার্টিকেল এক একটা পজিশন থেকে অসিলেশনটা শুরু করছে। তার মানে এই স্ট্রিং এর ক্ষেত্রে ডিফারেন্ট particles for
this string of particles different particles oscillate with different phase. এক একটা পার্টিকেল এক একটা ফেজে অসিলেট করছে, সেটাকে আমি লিখছি ফাই দিয়ে। ঠিক আছে, এইবার আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে এই ছবিটা যদি আরেকবার আমরা দেখি, বা এটাকে আমি একটু বড় করেই আঁকি না হয়। আচ্ছা, তো ধরা যাক এই পার্টিকেলটা যখন একেবারে মাথায় তুলে দিয়েছি, তখন এটা তার একটু নিচে কোথাও একটা আছে, এটা এটা হয়তো একদম এখানেই আছে, এটা একদমই নড়েনি। তারপরে এটা এরকম ভাবে এটা অসিলেট করছে, উপরে নিচে করছে, এটাও উপরে নিচে অসিলেট করছে। মানে বেসিক্যালি বুঝতে পারছিস তো, প্রত্যেকটা পার্টিকেলই কিন্তু নিজের এই পয়েন্টের অ্যাবাউটে অসিলেট করছে, কিন্তু আমি স্টার্টিং পয়েন্টটা বলতে চাইছি যে এই পার্টিকেলটা হয়তো এটা স্টার্টিং পয়েন্ট, এই পার্টিকেলের জন্য এটা স্টার্টিং পয়েন্ট, ওর জন্য এটা স্টার্টিং পয়েন্ট, এর জন্য হয়তো নিচে কোথাও একটা স্টার্টিং পয়েন্ট, কিন্তু আলটিমেটলি সবাই একই কাজই করছে, সবাই একই অ্যামপ্লিটিউড নিয়ে অসিলেট করছে, এরকম কিছু একটা ব্যাপার হচ্ছে। ঠিক আছে, এবার একটা জিনিস, ওর সঙ্গে ওর যে ফেজ ডিফারেন্স, এর সঙ্গে এর, আর এর সঙ্গে এর যে ফেজ ডিফারেন্স, সেটা কিন্তু মানে এটা কিন্তু বেশি। মানে এটা দেখে বুঝতে পারছিস তো, ও যখন এখানে তখন ও এখানে, আর ও একেবারে জার্নি শুরুই করে, মানে ও একদম লাইনের উপর। তাহলে এর সঙ্গে এর দশার যা পার্থক্য, ওর সঙ্গে এর ফেজ ডিফারেন্স কিন্তু তার থেকে অনেক বেশি, এবং ওর সঙ্গে ওর ফেজ ডিফারেন্সটা আরো অনেক বেশি। অর্থাৎ সোজা কথা, যত দূরে যাচ্ছি, মানে গ্রেটার দ্য ডিস্টেন্স, তত লার্জার দ্য ফেজ ডিফারেন্স। যত আমি দূরে যাচ্ছি, ফেজ ডিফারেন্সটা ততই বাড়ছে। এটা একটা খুব ইম্পর্টেন্ট অবজারভেশন। তাহলে নিশ্চয়ই ফেজ ডিফারেন্সের সাথে ডিস্টেন্সের একটা সম্পর্ক আছে। কিভাবে এটাকে এস্টাবলিশ করা যায়? এখানে একটা জিনিস নোট করা যেতে পারে, এবং একটা জিনিস ডিফাইন করতে পারি আমি, সেটা হলো একটা তরঙ্গ এরকম। ঠিক আছে, মানে বলতে চাইছি যে একটা পার্টিকেল যখন এখানে থাকে, মানে এই যে লাইনটা ড্র করলাম, এটা কিছুই না, এটা হচ্ছে এগুলোকে কানেক্ট করলাম জাস্ট কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে, ধরা যাক t=2:35 PM। এই একটা নির্দিষ্ট মুহূর্তে আমি যদি প্রত্যেকটা অ্যাটমের, মানে আমি যদি পুরো মিডিয়ামটার একটা ছবি নিই, মানে প্রত্যেকেই তো কন্টিনিউয়াসলি অসিলেট করছে, কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে আমি যদি জিনিসটার একটা ছবি নিই, তাহলে এক একটা অ্যাটম এক একটা পজিশনে দাঁড়িয়ে আছে, সেই পজিশনগুলোকে আমি যদি কানেক্ট করি, তাহলে আমি এই রকম দেখতে একটা ছবি পাবো। এই ছবিটাতে দেখা যাচ্ছে যে এইখানে যে পয়েন্টটা আছে আর এইখানে যে পয়েন্টটা আছে, এই দুটো কিন্তু সেম, কেননা এই পয়েন্টের পরে আবার এরকম ভাবে একটা জিনিস শুরু হচ্ছে। সিমিলারলি
এইখানে যে অ্যাটমটা আছে, পার্টিকেলটা আছে, আর এখানে যে পার্টিকেলটা আছে, এই দুটো হচ্ছে সেম। তার মানে এই যে দৈর্ঘ্যটা, এটাকে আমি একটা কিছু প্যারামিটার দিয়ে ডিফাইন করতে পারি। কেননা এটাকে ল্যামডা বলা হয়, কেননা এই ডিস্টেন্স অন্তর অন্তর পার্টিকেলের ফেজটা একই হয়, বা ফেজ অফ অসিলেশন ইজ সেম। এখনো পর্যন্ত আমরা যা যা করছি সবগুলোই কিন্তু আমরা করছি বেসড অন কমন সেন্স। মানে পুরো কাজটাই তোকে করতে হবে, এটা যেহেতু আমি সামনে পড়াতে পারছি না তাই, নাহলে আমি একটা মানে সুতোকে অসিলেট করেই ব্যাপারটা দেখাতে পারতাম। কিন্তু তাও স্টিল ইউ ক্যান, আই থিঙ্ক ইউ ক্যান ইমাজিন, তোকে ব্যাপারটা কল্পনা করতে হবে যে তুই অনেকগুলো ছোট ছোট বল একটা সুতো দিয়ে গেঁথেছিস, যেটা বাড়িতে নিজেও করতে পারিস, মালা গাঁথার মতো করে একটা এন্ডকে অসিলেট করালেই এই প্রত্যেকটা ঘটনা তোর সামনে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো তরঙ্গ এরকম ভাবে যাচ্ছে, এবং এটা পরিষ্কার, মানে সমস্ত তরঙ্গের ক্ষেত্রেই এটা ট্রু, মানে একটু তাকালেই বোঝা যাবে সেটা, যে একটা নির্দিষ্ট লেন্থ অতিক্রম, মানে নির্দিষ্ট লেন্থ কাভার করলে আর কি, তারপর কিন্তু জিনিসটা আবার আগের জায়গাতেই ফিরে যায়। মানে তরঙ্গ বলতে আমরা কিন্তু এরকমই বুঝি। ওকে, সো তাহলে এই যে মিনিমাম যে ডিস্টেন্সটা, যেটা কাভার করলে অসিলেশনের ফেজটা একই হয়, that distance is called lambda. Now we will define a quantity k which is equal to 2 pi by lambda. এই k কে বলা হয় ওয়েভ ভেক্টর। কেন বলা হয় ওয়েভ ভেক্টর সেটা পরে বলবো। এটা আমরা ডিফাইন করলাম যে k is a quantity which is equal to 2 pi by lambda. এবার এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, x থেকে এটা যদি x হয়, আর এটা যদি, তাহলে এটা x প্লাস ল্যামডা হবে। তা x থেকে আমি যখন x প্লাস ল্যামডাতে যাচ্ছি, তখন ফেজ অফ অসিলেশন একই হচ্ছে, রাইট? ফেজ অফ অসিলেশন একই হচ্ছে, অর্থাৎ ফেজ ডিফারেন্সটা ফাই থেকে বেড়ে নিশ্চয়ই ফাই প্লাস 2 পাই হচ্ছে। কেননা আমার ফেজটা কি ছিল, এই যে ই টু দা পাওয়ার আই ফাই ছিল। এখন ই টু দা পাওয়ার আই ফাই আর ফেজটা যদি 2 পাই বাড়ে, তাহলে কি হবে, ই টু দা পাওয়ার আই ফাই প্লাস 2 পাই, হুইচ ইজ এগেইন ইকুয়াল টু ই টু দা পাওয়ার আই ফাই, কেননা ই টু দা পাওয়ার 2 পাই আই ইজ ইকুয়াল টু 1। এটা কমপ্লেক্স কোয়ান্টিটির একটা জিনিস, যাই হোক কিন্তু এটা জেনে রাখবি, যারা জানিস তারা তো ভালোই। সেটা হচ্ছে ই টু দা পাওয়ার 2 পাই আই ইজ ইকুয়াল টু 1। তার মানে ফেজের ডিফারেন্স যদি, ফেজ যদি মানে পাই বাড়ে বা পাই বাই 2 বাড়ে তাহলে আলাদা কথা, কিন্তু ফেজ যদি 2 পাই চেঞ্জ হয় তাহলে ফেজটা একই থাকে, ইট ইজ সেম অ্যাজ দ্য অরিজিনাল। সুতরাং এবার এখানে আমি কি বললাম, এক্স যদি ল্যামডা বাড়ে তাহলে ফেজটা একই হয়। সুতরাং এক্স যদি এক্স প্লাস ল্যামডা হয় তাহলে ফাইটা ফাই প্লাস 2 পাই হবে। তাহলে ঐকিক নিয়ম অনুযায়ী আমি বলতে পারি যে যে কোনো একটা আরবিট্রারি ডিস্টেন্স এক্স, তার জন্য ফেজের চেঞ্জ will be equal to 2 pi by lambda into the change of distance. এটা পুরোটাই ঐকিক নিয়মে করলাম, মানে হচ্ছে কি, ল্যামডা গেলে ফেজ চেঞ্জ হয় 2 পাই, তাহলে 1 ইউনিট ডিস্টেন্স গেলে ফেজ চেঞ্জ হয় 2 পাই বাই ল্যামডা, তাহলে ডেল্টা এক্স ডিস্টেন্স গেলে ফেজ চেঞ্জ হয় 2 পাই বাই ল্যামডা ইনটু ডেল্টা এক্স। পরিষ্কার? এবার 2 পাই বাই ল্যামডাকে আমি অলরেডি কে বলে দিয়েছি,
তাহলে ডেল্টা এক্স ট্রাভেল করলে ফেজ চেঞ্জের পরিমাণ কে ইন্টু ডেল্টা এক্স। ক্লিয়ার? তাহলে এখানটায় এই যে ফাই ফেজ চেঞ্জ, তাহলে এক্স ডিস্টেন্সে, when the distance is x, the amount of phase difference is kx. Therefore, oscillation is represented by e to the power I omega t. Wave motion is represented by e to the power I omega t minus kx. ওকে, এই পার্টটা কি পুরোপুরি বোঝা গেল যে কিভাবে আমরা এই পর্যন্ত এলাম? মানে মেন জিনিসটাকে একদম সামারি করলে হচ্ছে এটাই যে ওয়েভ মোশন মানে হচ্ছে অসিলেশন অফ string of particles, string of particles মানে particles at different x, particles at different x মানে হচ্ছে different phase difference, different delta phi, different delta phi given by kx. সুতরাং অসিলেশনটা ছিল e to the power I omega t, ওয়েভ হবে e to the power I omega t into e to the power minus ikx. ঠিক আছে, তা এই পর্যন্ত তো কোনো সমস্যা নেই যে একটা এরকম পার্টিকেল আছে, পার্টিকেলগুলো অসিলেট করছে, তার ফলে ওয়েভ হচ্ছে। লাইটের ক্ষেত্রে তো মহা মুশকিল। লাইটের ক্ষেত্রে কে অসিলেট করবে? লাইট তো ভ্যাকুয়ামের মধ্যে দিয়ে পাস করে, সূর্য থেকে পৃথিবীতে আলো আসে, কে অসিলেট করবে? কেন অসিলেট করার মতো কেউ নেই। তা লাইটের ক্ষেত্রে তাহলে কে অসিলেট করবে? এইটার অ্যান্সারটা পাওয়া যাবে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম থেকে, যেটা মানে লিস্ট এক্সপেক্টেড আর কি। কোথায় লাইট, কোথায় কারেন্ট, কোথায় আবার ম্যাগনেটিজম। তো লাইটের ক্ষেত্রে এই অ্যান্সারটা পাওয়া যাবে ফ্রম এ স্টাডি অফ ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম। কিন্তু এই ব্যাপারটা পরের ক্লাসে ডিসকাস করব। এখন থেকে প্রত্যেক সানডে ক্লাস হবে, 10:30 থেকে ক্লাস হবে। ঠিক আছে, 10:30 থেকে 2 ঘন্টা ক্লাস হবে। আজকে প্রথম ক্লাস, তাই আজকে একটু ছোট ক্লাস। ঠিক আছে তাহলে।